আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আবার আমন্ত্রণ একুশে বিজনেসের সঙ্গে আছি রাজীব জামান। প্রিয় দর্শক, দেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ তথ্য স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে একুশে বিজনেস। দর্শক, শুরুতেই ওয়ালটন স্মার্ট ফ্রিজের সৌজন্যে দেশের পুঁজিবাজারের সর্বশেষ খবর জানাতে নিয়ে যাচ্ছি ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। স্টুডিওতে ডিসিতে আছেন মহিমা পলি, সিসিতে আছেন করবী শিহাব। ধন্যবাদ রাজীব জামা। আপনাকে জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর, এবং এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টর ব্যতীত সবগুলো সেক্টরেই নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন চললেও লেনদেনের গতি কিন্তু বেশ ভালোই রয়েছে। এই মুহূর্তে লেনদেন হয়েছে 1118 কোটি টাকারও কিছুটা বেশি, এবং যদিও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়ে লেনদেন চলছে এবং সূচকগুলো দেখা যাচ্ছে পজিটিভ রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের। এবং এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি টপ ট্রেডের তালিকায় বেক্সিমকো রয়েছে, এবং এরই মধ্যেই প্রতিষ্ঠানটি 100 কোটি টাকার মতো লেনদেন করেছে। দ্বিতীয় অবস্থানে বেক্সিমকো ফার্মা এবং লঙ্কা বাংলা ফাইন্যান্স রয়েছে পরবর্তীতে তৃতীয় অবস্থানে টপ ট্রেডের তালিকায়। এবং এই ছিল আমার কাছে থাকা ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর। চিটাগং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর জানতে চলে যাব সিএসসি স্টুডিওতে। সেখানে রয়েছেন করবী শিহাব। ধন্যবাদ মহিমা পলি আপনাকে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর জানিয়ে দিচ্ছি। লেনদেন শুরু হয়ে 3 ঘন্টা 30 মিনিট অতিবাহিত হওয়ার পরও দেখতে পাচ্ছি সকালের মতো এখন পর্যন্ত মিক্সড ট্রেন্ডের মধ্যে দিয়ে লেনদেন চলছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, এবং এই পর্যায়ে 51 কোটি 31 লক্ষ টাকারও বেশি লেনদেন সম্পন্ন হয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। টাকার অঙ্কে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমে দেখতে পাচ্ছি বিকন ফার্মাসিউটিক্যাল রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যাল, বেক্সিমকো লিমিটেড এবং বিডি ফাইন্যান্স রয়েছে এই তালিকায়। এবং টপ গেইনার্সের তালিকায় দেখতে পাচ্ছি জিকিউ বলপেন রয়েছে প্রথম অবস্থানে, ফার্স্ট ফাইন্যান্স রয়েছে তালু স্পিনিং, বে লিজিংকে দেখতে পাচ্ছি চতুর্থ অবস্থানে, এবং টপ লুজার্সের তালিকায় রয়েছে রহিমা ফুড প্রথম অবস্থানে, লিব্রা ইনফিউশনস রয়েছে ইস্টার্ন কেবলস, ইউনাইটেড এয়ার চতুর্থ অবস্থানে তালিকায়। তো এই ছিল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর। করবী এবং পলি, আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ। দর্শক, এখন রয়েছে সুব্রা গ্রুপের সৌজন্যে দেশের পুঁজিবাজার ও ব্যাংকিং খাত পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনার জন্য আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন প্রাইম ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান চৌধুরী, এবং আরও থাকবেন পুঁজিবাজার ও কোম্পানি আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার এম মাসুন। আমরা সংযুক্ত হচ্ছি তাদের দুজনের সাথে। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমি প্রথমে শুরু করতে চাইব ব্যারিস্টার মাসুম। আমরা যে আলোচনাটি শুরু করতে চাইব, আমরা জানি যে তালিকাভুক্ত সিকিউরিটিজে পুঁজিবাজার থেকে বেরিয়ে যাওয়ার এক্সিট প্ল্যান নির্দেশনা জারি করেছে নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসি। অনেকদিন ধরে জায়গাগুলো নিয়ে কাজ করছেন। এই ধরনের সিদ্ধান্ত আসলে অনেকগুলো বিষয় আছে ভিতরে, সেই জায়গাটা একটু প্রথমে যদি দর্শক উদ্দেশ্যে বলেন। আসলে এটা কিন্তু পুঁজিবাজারে যারা ইনভেস্টর তাদের কিন্তু এটা অনেক দিনের একটা চাওয়া ছিল যে বাইব্যাকের অপশন, এবং সেটা কিন্তু এবারের যে আমাদের যে সিকিউরিটি এক্সচেঞ্জ অর্ডিন্যান্স 1969 এর যে 20 এর থ্রুতে যে ডাইরেক্টিভটা দিয়েছে, এখানে ইন ডিটেইলস বলেছে, যেটা কিন্তু আমি যদি কম্পেয়ার করি উইথ আদার কান্ট্রিজ, ইভেন ইন্ডিয়া, যেমন ধরেন ইন্ডিয়াতে যদি কখনো ডিলিস্ট করা হয় তাহলে সেই ডিলিস্ট করতে হলে যে ওদের যে সেবি রুল 2009 এর রুল 23 এবং 24 অনুযায়ী, যেখানে একজন ইন্ডিপেন্ডেন্ট ভ্যালুয়ার অ্যাপয়েন্ট করতে হয়, এবং সেই ইন্ডিপেন্ডেন্ট ভ্যালুয়ার অ্যাসেস করে একটা প্রাইস দিবে, যেটা স্পন্সর ডাইরেক্টররা সেই শেয়ারগুলি কিনে নিবে এবং তাদেরকে 10 ইয়ার্স এর জন্য ব্যান করে দেয় যে লিস্টিং করার জন্য তাদের কোনো আইপিও। বাট এবার যেটা হয়েছে, আমাদের যে ডিএসসি লিস্টিং রেগুলেশন 2015 এর রুল 51 এ ছিল আগে যে কি কি কারণে আপনি ডিলিস্ট হয়, কিন্তু সেই কারণগুলি যেমন 5 ইয়ার্স আপনি যদি ডিভিডেন্ড না দিন, 3 ইয়ার্স এর যদি এজিএম না করেন, বা আপনি যদি অপারেশনে 3 ইয়ার্স এর মতো না থাকেন, এরকম 5টি রিজন দেওয়া আছে। বাট এবার যেটা করা হয়েছে, এটা স্পেসিফিকলি সেই রিজনিং গুলিকে অনেক কমিয়ে নিয়ে, যেমন ধরেন আপনার বলা আছে যে অপারেশনে যদি আপনি 2 ইয়ার্স না থাকেন, আপনি যদি লসেস ফর 3 ইয়ার্স, আপনার যদি অ্যাকুমুলেটেড লসেস পেইড আপ ক্যাপিটাল থেকে যদি বেশি হয়, আপনি যদি ক্যাশ ডিভিডেন্ড 3 ইয়ার্স যদি না দিতে পারেন কনজিকিউটিভ ইয়ারে, এবং আপনি যদি 2 বছরের জন্য এজিএম না করতে পারেন, তো এই রিজনিং গুলি দিয়ে বললো তাহলে আপনাকে এক্সিট রুট, মানে আপনাকে তাহলে বাইব্যাক করে নিতে হবে যে আপনার যেই এক্সিস্টিং শেয়ার গুলি আছে। তাহলে কিভাবে? সেখানে আপনি একজন অফারার অ্যাপয়েন্ট করবেন, এবং সেখানেও অন্যান্য দেশের রুলসে যতটা না ক্লিয়ারলি বলেছে, এখানে আরো ক্লিয়ারলি বলে দিয়েছে
যেমন ফর এক্সাম্পল আপনাকে ফেস ভ্যালু অথবা ইস্যু প্রাইস এট দি টাইম অফ আইপিও যেটা ছিল সেটা, অথবা লাস্ট ট্রেডিং প্রাইস, অথবা নেট অ্যাসেট ভ্যালু, অথবা ওয়েটেড অ্যাভারেজ প্রাইস ফর 1 ইয়ার। আচ্ছা, এই যে কোনো যেটা হায়ার হবে তাহলে সেই রেটই আপনাকে সেটাকে ভিত্তি বাজার ধরে থেকে আসলে সেটি কিনে নিতে করতে হবে। হবে। জি। কিনে নিতে হবে এবং সেই অ্যামাউন্টটা আপনাকে একটা এসক্রো অ্যাকাউন্টের মাধ্যমে মেনটেন করতে হবে এক্সচেঞ্জগুলি, এবং আফটারওয়ার্ডস যারা প্রকৃত যাদের কাছ থেকে নেওয়া হবে তাদেরকে ঠিকভাবে এইটা পরিশোধ করতে বুঝিয়ে হবে। দেওয়া হবে, যে জি। পরিশোধ করা হবে। জি। এইটা কিন্তু একটা যুগান্তকর ডিসিশন হলো, যেটা সব সময় যারা ক্ষুদ্র বিনিয়োগকারী এবং যারা মার্কেটের ভালোর জন্য, যেটা প্রোটেক্ট দি ইনভেস্টার্সদের, জি। সেইটার জন্য কিন্তু বেশ এটা কাজে একটা ভালো। আসবে। ধন্যবাদ আপনাকে। আমরা হাবিবুর রহমান চৌধুরী আপনার কাছ থেকে ওই একই জিনিসটি শুনবো, যে আমরা ব্যারিস্টার মাসুম অনেক বিশদ বলেছেন, তবে অবশ্যই ভালো উদ্যোগ, কিন্তু এর মধ্যে আমরা অনেক অপ্রীতিকর ঘটনা আমাদের দেশের পুঁজিবাজারে দেখেছি। ইচ্ছাকৃতভাবে অনেকে এই সুযোগটি নিতে চান, সেই জায়গাগুলো আলোচনা হচ্ছে। ভালো মন্দ দুটি যদি আপনিও একটু যোগ করেন। ধন্যবাদ। আসলে মাসুম সাহেব খুব ডিটেইলসই বলেছেন। আপনি জানেন যে পুঁজিবাজারের সংশ্লিষ্ট যে সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন, ওনারা এই নতুন কমিশনটি আসার পর থেকেই ব্যাপক একটি রিফর্ম ফেজ দিয়ে যাচ্ছে আমাদের পুঁজিবাজার, এবং তারই ধারাবাহিকতায় এই খুব অল্প সময়ের মধ্যেই আমি বলবো যে ওনারা অনেকগুলো ডিরেক্টিভস অ্যান্ড রিফর্ম নিয়ে এসেছেন, এবং এটিও তার একটি ভালো উদ্যোগ। এবং মাসুম সাহেব যেটি বললেন যে এই বাইব্যাকের যে ডিমান্ডটি, এটি কিন্তু অনেক দিন ধরেই ছিল, এবং সেটির একটি প্রতিফলন। আমার মনে হয় যে এটি পুঁজিবাজারের জন্য এটি তো প্রথম ডিরেক্টিভ, এটা প্র্যাকটিক্যালি কতখানি ইফেক্টিভ হবে সেটি আমাদেরকে দেখতে হবে। এই রুলস রেগুলেশনও কনস্ট্যান্ট না, এটা প্র্যাকটিক্যালিটির সাথে অ্যালাইন করে এখানে কিছু মডিফিকেশন চেঞ্জেস দরকার হতে পারে। অ্যান্ড আই এম শিওর যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন যে ডিরেক্টিভ দিয়েছেন খুব ভালো একটি ডিরেক্টিভ, এবং সাবসিকুয়েন্টলি যদি কোনো অ্যামেন্ডমেন্ট বা স্লাইড চেঞ্জেস দরকার হয় to make this directive effective for this market, I'm sure they will be considering it. যেমন যে ভ্যালুয়েশন মেথডের কথাটি বললেন, যে একটি পয়েন্ট সেখানে আছে যে লাস্ট ট্রেড প্রাইস অন দ্য ডেট অফ সাসপেনশন অফ দ্য ট্রেড or on the date of delisting as applicable. এখন দেখেন এটি কিন্তু একটি দিনের প্রাইস, তো এখানে কিন্তু ওই পার্টিকুলার দিনের প্রাইস কিন্তু অনেক বেশি হাই হতে পারে, হায়ার করে একটা ভ্যালুয়েশন হতে। সো এগুলো আই এম শিওর যে গ্র্যাজুয়ালি যখন মানে ইফেক্টিভ করতে হলে এরকম ক্লজ থাকলে ইফেক্টিভ হবে কিনা সেটি গ্র্যাজুয়ালি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন দেখবেন। বাট অন ওভারঅল বেসিস আই থিঙ্ক মার্কেটের জন্য এটি একটি সুসংবাদ বটেই। জি, যেন হাবিবুর রহমান, আরেকটি জায়গা আপনার কাছে একটু প্রশ্ন রাখতে চাই। আমরা জানি যে কিছুদিন আগে কেন্দ্রীয় ব্যাংকের একটি নতুন নির্দেশনা আসছে, যে সকল ব্যাংকেই তাদের মোট ঋণের 1% অতিরিক্ত প্রভিশনিং বা সঞ্চিতি রাখতে হবে, এবং পুঁজিবাজারে আমরা জানি যে ব্যাংকিং সেক্টর অনেক বড় একটা কন্ট্রিবিউশন রয়েছে। এই সেক্টরে এই ধরনের সিদ্ধান্ত আসলে কতটুকু ভালো মন্দ বয়ে আসবে? দেখুন, আমি যদি আপনি কি বলেছেন যে ব্যাংকিং ইন্ডাস্ট্রি পুঁজিবাজারের একটি বড় খাত, যে সার্কুলারটি এসেছে স্পেসিফিক্যালি যদি আমি প্রভিশন পার্টের কথা বলি, সেখানে বলা হয়েছে যে কোভিডের কারণে 1% এক্সট্রা জেনারেল প্রভিশন রাখতে হবে কোন ঋণের উপর, আনক্লাসিফাইড অ্যান্ড এসএমএ এর টোটাল বাস্কেটের উপর। এটি ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে খুব বড় ধরনের একটি ইম্প্যাক্ট পড়বে ব্যাংকের প্রফিটেবিলিটিতে, কারণ আপনি বুঝতেই পারছেন যে এটি এন্টায়ার পোর্টফোলিও শুধুমাত্র এনপিএলটা বাদ দিয়ে যেটা, সেটার উপর এক্সট্রা 1% হঠাৎ করে একটি কোয়ার্টারে ব্যাংকের এই অ্যাকুমুলেটেড যত লোনস অ্যান্ড অ্যাডভান্স আছে সেটির উপর। সো এটি খুব বড় ধরনের একটি অ্যামাউন্ট, এবং সেটি যদি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে এই জেনারেল প্রভিশন হিসাবে চার্জ করতে হয়, তাহলে সিগনিফিক্যান্টলি আমি মনে করি প্রফিটের উপরে নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে এই কোয়ার্টারে এবং এই বছরেও। এখন দেখার বিষয় যে শেষ পর্যন্ত এই রেগুলেশনটা কি এভাবেই থাকবে, নাকি মার্কেটে অনেকেই প্রত্যাশা করছে যে এটা হয়তো ডিফারমেন্ট হতে পারে অথবা এটার ফেজ আউট হতে পারে। বাট এখন পর্যন্ত যে রেগুলেশন আছে, we see a significant impact on banking industry's profitability as well as in the market. আচ্ছা, হাবিবুর রহমান চৌধুরী, আপনাকে ধন্যবাদ, সংযুক্ত থাকবেন। আমরা ব্যারিস্টার মাসুম, হাবিবুর রহমান চৌধুরী যেরকমটা বলছিলেন যে এটির ইম্প্যাক্ট আসতে পারে প্রফিটেবিলিটির উপর, আপনি কি সেটি মনে করেন? আমি একটু ওইটার সাথে আরেকটু অ্যাড করে নেই, সেটা হলো যে
যেহেতু আপনি বলেছেন যে বাইব্যাকের অপশনটা, যেখানে ধরেন ওটিসি মার্কেটে অ্যারাউন্ড 60 কোম্পানি যারা ডিভিডেন্ডও দিচ্ছে না, প্লাস আপনার অপারেশনও অনেকগুলি কোম্পানির নাই, এবং এট দি সেম টাইম লিস্টেডে আমাদের ডিএসসির এখানেও 38 কোম্পানি যারা কিন্তু এখনো জেড ক্যাটাগরি। তাহলে এই কোম্পানিগুলি কিন্তু এই ডিরেক্টিভটা আসার সাথে সাথে এবং ইফেক্টিভ হওয়ার সাথে সাথে কিন্তু তাদেরকে অ্যাক্টিভ ভাবে রোল প্লে করতে হবে, আইদার দে উইল স্টে অর দে উইল গো ফর দি এক্সিট রোল। আর সেকেন্ড, হাবিব ভাই যে যথার্থ খুব ডিটেইলস বলেছে, সেখানে আরেকটা জিনিস আমি একটু অ্যাড করতে চাই। ধরেন যে কোম্পানিগুলি লিস্টেড, আপনি প্রভিশন রাখতে বললেন টোটাল আউটস্ট্যান্ডিং লোনের উপরে 1% করে। এখন এখানে কিছু ভালো ব্যাংক আছে, কিছু ব্যাংক যাদের এনপিএল এর পরিমাণ অনেক বেশি, যাদের যথার্থই এটা রাখা দরকার। কিন্তু যাদের ভালো ব্যাংক, তাদের যদি প্রভিশনিং এইভাবে করা হয় তাহলে কি তাদের প্রফিটেবিলিটি কমে যাবে। আর যদি প্রফিটেবিলিটি কমে যায় তাহলে কি হবে, আপনার যারা এই লিস্টেড কোম্পানি, যারা যে ব্যাংকগুলি লিস্টেড, তাদের কিন্তু এখানে একটা বাধ্যবাধকতা আছে আমাদের সেটেলমেন্ট রুলস অনুযায়ী, যে আপনাকে এই ক্যাটাগরিতে থাকতে হলে মিনিমাম 10% দিতে হবে, বি ক্যাটাগরিতে থাকতে হলে আপনাকে 1 to 10%, আর না হলে জেড ক্যাটাগরিতে। তো আপনি যদি প্রফিটেবিলিটি সেভাবে না দেখাতে পারেন আর আপনার যদি ক্যাটাগরি চেঞ্জ হয়ে যায়, তাহলে কি হবে, আপনার কিন্তু এক্সট্রা যেমন এলসি বা অন্যান্য ফরেন যে ট্রানজাকশনে সেই পেমেন্টে কিন্তু আপনাকে এডিশনাল কস্টিং দিতে হবে। আরেকটা জিনিস হলো, যদি যাদের এনপিএল এবং রাইট অফ যাদের বেশি, যারা ভালো পারফর্ম করে না, এটা হয়তোবা প্রযোজ্য হবে তাদের জন্য, কিন্তু যারা এই যে প্রাইম ব্যাংক বা অন্যান্য কিছু ভালো ব্যাংক আছে যাদের কিন্তু পারফরমেন্স অনেক ভালো, তাহলে ওয়াই উইল দে সাফার ফর ইট? তাহলে ভালো করে তাদের বেনিফিটটাই বা কোথায় আসলো? জি, এই জায়গাগুলো বিবেচনায় রাখতে হবে। দুজনকে ধন্যবাদ, দুজনেই সংযুক্ত থাকবেন। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরবো, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, নিচ্ছে একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। স্বাগত আবারও 21 বিজনেসে। দর্শক, বিরতির আগে সুব্রা গ্রুপের সৌজন্যে দেশের পুঁজিবাজার ও আর্থিক পরিস্থিতি নিয়ে আলোচনা করছিলেন প্রাইম ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান চৌধুরী এবং পুঁজিবাজার ও কোম্পানি আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার মাসুমের সঙ্গে। আমরা আবার সংযুক্ত হচ্ছি তাদের দুজনের সাথে। আলোচনা করতে চাইব এবার আবার হাবিবুর রহমান চৌধুরী আপনার কাছ থেকে। আমরা 2020-এর একেবারে শেষ দিকে এসে কথা বলছি, আরেকটি দিন পরে নতুন বছর। অনেক চ্যালেঞ্জ, বিশেষ করে কোভিড-19 মোকাবেলা করে সারা বিশ্বকে এগিয়ে যেতে হচ্ছে। আমাদের দেশের সার্বিক অর্থনৈতিক অগ্রগতি মোকাবেলায় নানা ধরনের প্রণোদনা প্যাকেজ এসছে, সামনে হয়তো 12 আসবে। নতুন বছরের প্রত্যাশা একটু যদি বলে শেষ করেন। ধন্যবাদ রাজীব। নতুন বছরে আমরা যে ইভেন্টসগুলোকে কনসিডার করছি, পুঁজিবাজার যেগুলো ইম্প্যাক্ট করতে পারে, আপনি জানেন যে উন্নত বিশ্বে অলরেডি ভ্যাকসিনেশন শুরু হয়ে গেছে। সো কোভিডের যে চ্যালেঞ্জটা, সেই চ্যালেঞ্জটা মোকাবেলার জন্য বিশ্ব মোটামুটিভাবে প্রস্তুতি নিয়ে ফেলেছে। এবং আজকেই আমি যে নিউজটা পেলাম যে ইভেন অক্সফোর্ডের যে ভ্যাকসিনটা, সেটিও ইউকেতে অ্যাপ্রুভ করে ফেলেছে। সো গ্র্যাজুয়ালি যেটা হবে যে ভ্যাকসিনেশন যদি শুরু হয়ে যায়, তাহলে আমরা এই সারা পৃথিবীর সমস্ত মানুষই গ্র্যাজুয়ালি কোভিড থেকে বের হওয়ার যে চেষ্টা, সেটি করবো এবং ইনশাল্লাহ আমরা কোভিড থেকে বের হতে পারবো। সো গ্লোবালি যে ডেভেলপড কান্ট্রি অথবা অন্য দেশগুলো যদি কোভিড থেকে বের হতে পারে খুব কুইকলি, এবং সাথে সাথে যদি বাংলাদেশেও আমরা ভ্যাকসিনেশন শুরু করতে পারি, তাহলে আমরা আশা করি যে বাংলাদেশের অর্থনীতি এবং সারা বিশ্বের অর্থনীতি আবার একটু নতুনভাবে মোড় নিবে এবং ভালোর দিকে যাবে। এবং এর পাশাপাশি প্রতিটি দেশের যে সরকার, তারা কিন্তু বিভিন্ন ধরনের স্টিমুলাস প্যাকেজ নিয়ে আসছেন তাদের স্ব ইকোনমির সাথে কাস্টমাইজ করে, যাতে এই কোভিডের ইম্প্যাক্টটা খুব সুন্দরভাবে মোকাবেলা করা যায়। এবং বাংলাদেশ সরকারও আপনি জানেন যে স্টিমুলাস প্যাকেজে খুব সুন্দর স্টিমুলাস প্যাকেজ ঘোষণা করেছেন, এবং আমাদের ইকোনমিও ইনশাল্লাহ খুব ভালোর দিকে যাবে বলে আমরা আশা করি। এবং সে সাথে যেহেতু মার্কেট খুবই লিকুইড এবং তারল্য অবস্থা আছে, এবং আপনি জানেন যে শর্ট টার্মে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ যেহেতু কম, সেহেতু আমরা আশা করছি যে এই ফান্ডের অনেকটাই হয়তো পুঁজিবাজারের দিকে যাবে। সো আমরা বিশ্বাস করছি যে পুঁজিবাজারের জন্য হয়তো নতুন বছরে ভালো খবরই থাকবে।
জি, জনাব হাবিবুর রহমান চৌধুরী ধন্যবাদ। আমরা ব্যারিস্টার মাসুম আপনার কাছ থেকেও একটু জানতে চাবো যে একেবারে 2020 সালের শেষ কার্যদিবস আসলে আজকে, আগামীকাল পরে আমরা নতুন একটি বছরে যাব, নতুন প্রত্যাশা এবং এই যে কোভিড-19 সিচুয়েশন আমাদের সার্বিক অর্থনীতি, আমাদের পুঁজিবাজার সবকিছু মিলিয়ে নতুন বছরে কোন কোন জায়গায় আর অনেক বেশি আমাদের প্রয়োজন আছে নজর দিয়ে অর্থনীতিকে এগিয়ে নেওয়ার? কোভিডের এই 2020 এটা আমাদের জন্য, পুরো পৃথিবীর জন্য এটা একটা দুঃসময় ছিল। এখন 2020 পার হয়ে আমরা 2021-এ যাচ্ছি। অ্যাজ হাবিব ভাই ক্লিয়ারলি বললো যে ভ্যাকসিনেশন এটা যখনই কনফার্ম হয়ে যাচ্ছে, এটা শুরু হয়ে গেলেই আমরা দেখা যাবে যে আমাদের ইকোনমি রিভাইভ হবে ভেরি কুইকলি, এবং আমার মনে হয় যে এটা ভি টার্ন নিয়ে এটা প্রোগ্রেস করবে। আরেকটা ব্যাপার আপনারা দেখেছেন যে আমাদের মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেট, মানি মার্কেটে অ্যাট দি মোমেন্ট আমাদের অ্যারাউন্ড আপনার 1.83 লাখ করোড় টাকার মতো ডিপোজিট আছে। তাহলে এখানে লিকুইডিটি ক্রাইসিস কিন্তু একেবারেই নেই, এবং ওভারফ্লো লিকুইডিটি। এবং আরেকটা জিনিস যেটা হলো যে আমাদের যে ইনফ্লেশন রেট সেটাও 5.6 বা ধরেন অ্যারাউন্ড 6 যদি আমরা ধরি। আর যদি এখন ওই যে আমাদের ল্যান্ডিং অ্যান্ড বড় রেট যেটা আমাদের কিন্তু এফডিআর রেট কিন্তু অনেক ব্যাংকই কমিয়ে দিয়েছে, যেটা ভাবিবে হয়তো প্র্যাকটিক্যালি আরো ভালো বলতে পারবে যে 4.35% মতো। তাহলে যদি এত রেট কমে যায় এফডিআর, তাহলে কি করবে, সেই মানিটা কিন্তু আপনার ফ্লো হবে ক্যাপিটাল মার্কেটে, এবং সেটারই কিন্তু আমরা ফলশ্রুতিতে দেখছি যে যারা এফডিআর আগে রাখতো তাদের কিন্তু এখন লস হচ্ছে, অ্যারাউন্ড 2% কি 3% ইয়ারলি যে লস হবে। তাহলে সে যেই কাজটা করবে সেটা হলো ক্যাপিটাল মার্কেটে আসবে, এবং ক্যাপিটাল মার্কেটে যে রিফর্মগুলি নিচ্ছে আমাদের নিউলি ইলেক্টেড যে কমিশন, এবং এখানে আপনি দেখেছেন এই যে ইভেন যে বাইব্যাকের এইটা কিন্তু আমাদের বহু বছরের কিন্তু তারা কিন্তু সেটা করেছে, এবং আপনি দেখেছেন যে প্রায় 1500 করোড়ের মতো আমাদের কিন্তু ডেইলি ট্রানজাকশন হচ্ছে। এবং আমি যেটা জানি যে কমিশনের ইচ্ছা এবছরেই আমাদের ট্রানজাকশন অনেক উপরের দিকে যাবে। তো এটা হচ্ছে কেন? এটা হচ্ছে এই কারণে যে ইনভেস্টর যারা আছে তারা দে আর ফিলিং সেফ, সিকিউর, এবং কনফিডেন্সটা তাদের কিন্তু গ্রো করছে। এবং আপনি দেখবেন যে ভালো ভালো আইপিও লাইক রবি, ওয়ালটন এবং আরো পাইপলাইনে কিন্তু অনেক আইপিও আসছে। তার মানে হলো যত বেশি আইপিও হবে এবং সেটা যদি ভালো আইপিও হয়, তার সাথে সাথে কিন্তু প্রচুর ইনভেস্টর আসবে। যেমন আপনি দেখেন রবির সাথে কিন্তু অলরেডি অনেক নিউ ইনভেস্টর বাজারে এসেছে। তার মানে হলো আমরা ফিউচার দেখছি অ্যাটলিস্ট ক্যাপিটাল মার্কেটের জন্য অনেক ভালো হবে, সেটা পার্সপেক্টিভ। জি, ধন্যবাদ। আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি। জনাব হাবিবুর রহমান, আপনার কাছ থেকে শেষ দিকে আলোচনায় শুনতে চাইব যে আমরা জানি যে আমাদের অর্থনীতিতে, পুঁজিবাজারে, ব্যাংকিং সেক্টরে বড় একটা অবদান রয়েছে। নতুন বছরের বিষয়ে ক্ষুদ্র মাঝারি শিল্পের উদ্যোক্তাদের জন্য ব্যাংকিং সেক্টরের নতুন কোনো পরিকল্পনা থাকবে কিনা, ছোট করে অ্যান্সার দিয়ে শেষ করবেন। ধন্যবাদ। আসলে ক্ষুদ্র বা মাঝারি যে সেক্টরটির কথা বলছেন, অর্থাৎ এসএমই সেক্টরের কথা বলছেন, এটি শুধু ব্যাংক না, এটি বাংলাদেশ ব্যাংকেরও একটি কি এজেন্ডা থাকে যে এই সেক্টরের জন্য আমাদের ডেভেলপমেন্টটা আরো বেশি করতে পারি, কারণ এই সেক্টরের মাধ্যমে এমপ্লয়মেন্ট জেনারেশন অনেক বেশি হয়, এবং এমপ্লয়মেন্ট জেনারেশনটাই হচ্ছে একটা অর্থনৈতিক উন্নতির একটি কি পয়েন্ট। সো শুধু বাংলাদেশ সরকার, সেন্ট্রাল ব্যাংক, ব্যাংক এবং পুরো ব্যাংকিং ইন্ডাস্ট্রি বিভিন্নভাবে এবং ডিজিটালাইজেশন ব্যাংকিং সার্ভিসের মাধ্যমেও চেষ্টা করছে যে এসএমই সেক্টরকে কিভাবে বুস্ট আপ করা যায়, সেটি সবারই একই লক্ষ্য। এবং আমি আশা করি যে সময়ের সাথে সাথে আমাদের এসএমই সেক্টর আরো অনেক ভালো করবে, সেই প্রত্যাশাই আমরা রাখি। ধন্যবাদ রাজীব জামান। জি, আমরা প্রত্যাশা রাখছি নতুন বছরে নতুন প্রত্যাশার জায়গায় সারা বিশ্ব আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি কোভিড-19 মোকাবিলায় সারা বিশ্বে আবারও মুক্ত হয়ে আগের অবস্থায় আমরা ফিরে যেতে পারবো, আমরা সেই প্রত্যাশা রাখছি। দুজনকেই অভিনন্দন জানাচ্ছি এবং সেই সাথে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ দুজনকেই। দর্শক, সুব্রা গ্রুপের সৌজন্যে এতক্ষণ দেশের পুঁজিবাজার পরিস্থিতি ও আর্থিক খাতে নানান অবস্থান নিয়ে কথা বলছিলাম প্রাইম ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক এবং হাবিবুর রহমান চৌধুরী এবং পুঁজিবাজার ও কোম্পানির বিশেষজ্ঞ ব্যারিস্টার এম মাসুমের সঙ্গে। এবারে নিচ্ছে আরো একটা বিরতি, বেলা 2:35 আবার ফিরে আসবে কুশে বিজনেসে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।